আমরা আজকে কথা বলবো মৃদুল হাসানের সঙ্গে, যিনি বাংলাদেশে একজন তরুণ অগ্রগামী পলিটিক্যাল, যে বাংলাদেশে যে ২৪-এর গণ আন্দোলন হয়ে গিয়েছে সেখানকার একজন অগ্রগামী সৈনিক, একজন সংগঠক। পিপুলস ভয়েজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আচ্ছা, আমরা আজকে আপনার আপনার সঙ্গে বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। সেখানে আমরা আপনার পলিটিক্যাল দর্শন, আপনার পারিবারিক পলিটিক্যাল ফিলোসফি এবং সেই সঙ্গে বাংলাদেশের যে বর্তমান বিদ্যমান রাজনৈতিক অবস্থা চলছে সেসব নিয়ে আমরা আজকে আপনার সঙ্গে আলাপ করব। ওকে। আমরা শুরুতেই আপনার থেকে জানতে চাচ্ছি, আহ, আপনার রাজনৈতিক হাতেখড়ি কবে থেকে, এবং আপনি আহ, বাংলাদেশের পলিটিক্যাল দলগুলোকে এবং আপনার কোনো মতাদর্শ এখানে আছে কিনা? আচ্ছা, বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমি পরিচিত ২০০২ সাল থেকে। ২০০২ সাল আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। বিএনপির সে সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড, সারা দেশ ব্যাপী যে বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড, জি। সেখানে আমার দাদার সম্পৃক্ততা ছিল। আমি আমার সৌভাগ্য হয়েছিল, আমার সুযোগ হয়েছিল সেই প্রোগ্রামগুলোতে দাদার সঙ্গে অংশগ্রহণ করার। তখনই আমি সরাসরি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক চর্চার সাথে পরিচিত হই। ২০০৬ সালে, ২০০৪ সালে বাংলাদেশের ২১শে আগস্ট একটি অন্যতম বড় ঘটনা, যেটি সারা বাংলাদেশকে নাড়িয়ে দেয়। বহুল চর্চিত ঘটনা। ২০০৬ সালে বাংলাদেশের বিএনপির রাষ্ট্র ক্ষমতার শেষ পর্যায়ে, পরবর্তীতে অন ইলেভেন আমাদের জাতীয় জীবনে আসলো। সেখানে অন-ইলেভেনের যে পট পরিবর্তন, জি। জরুরি অবস্থা এবং রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক কর্মকাণ্ড স্থবিরতা, সবকিছু মিলিয়ে তখন রাজনীতিকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছিল। কারণ ২০০২ সালে যখন আমি রাজনৈতিক ভালো লাগা আমার ভেতরে প্রবেশ করে, তখন থেকে আমি নিয়মিত পত্রিকা পড়তাম। আপনার বাংলাদেশ আমি একটু জিজ্ঞেস করি, আপনার পরিবারের কেউ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থেকে নির্বাচন করা বা এরকম কোনো পদ্ধতির সঙ্গে না, ছিলেন আমার কিনা? আমার পরিবার রাজনৈতিক সচেতন পরিবার, কিন্তু সরাসরি রাজনীতি আহ, বা আমাদের জাতীয় স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ ছিল না। আচ্ছা, আমি আপনার থেকে একটু জানতে চাচ্ছিলাম যে জুলাই আগস্ট সংগ্রাম নিয়ে আসলে আপনার আহ, ভূমিকা কি ছিল, আপনি এটাকে আসলে কিভাবে আহ, ধারণ করছেন, এবং বিগত যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিলেন, আহ, সেই গভর্নমেন্টের সময় আপনি আসলে আপনার পলিটিক্যাল কোনো কর্মকাণ্ড আহ, দৃশ্যমান ছিল কিনা? আচ্ছা, ২০০৯ সালে যখন ২০০৮ সালে যখন আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় এলো, তখন আমি স্বাভাবিকভাবেই তাদেরকে স্বাগতম জানিয়েছিলাম। ২০০৮ সালে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে, ঠিক রাষ্ট্র ক্ষমতার বসার ২ মাসের মধ্যেই তারা বাংলাদেশের জাতীয় জীবনে এক নেক্কারজনক এক কেলেঙ্কারির জন্ম দিলেন। তারা পিলখানায় বিদ্রোহ জি। ঘটালেন। জি। আহ, সেটা নিয়ে অনেক কথা আছে, আমি ইনডেপথে যাচ্ছি না। তখনই আসলে আমি শক যে এইটা একটা রাজনৈতিক দলের একটি শাসক দলের চরিত্র এরকম হইতে পারে না। আমি তখন থেকে আওয়ামী লীগের যে এই রাজনৈতিক চরিত্র, এটার বিরুদ্ধে আমি মনস্তাত্ত্বিক ভাবে দাঁড়িয়ে যাই। ২০১১ সাল থেকে ২০১০ সাল থেকে আমি সরাসরি রাজনীতিতে আস্তে আস্তে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে অভ্যস্ত করতে শুরু করি। ২০১১ সাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং যে তাদের ধ্বংসাত্মক রাজনীতি, তার বিরুদ্ধে আমি বলার এবং লেখার চেষ্টা করি। ২০১৪ সালে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিটি বেশ জোরালো অ্যাক্টিভিটি ছিল। পলিটিক্যাল অ্যাক্টিভিটি মানে হইলো যে আওয়ামী লীগের যে নব্যসূচিত ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদ যখন জন্ম নিচ্ছিলেন, তার ঠিক প্রাক্কাল থেকেই, এটি যখন বুঝতে পেরেছিলাম, তার প্রাক্কাল থেকেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বলবার এবং লিখবার প্রয়াসটা তখন থেকে তৈরি হয়। আমরা তখন থেকেই সরজমিনে এই ফ্যাসিবাদকে না বলা শুরু করি। তো এই সংগ্রাম পরবর্তীতে এক্সটেন্ড করতে থাকলো। আমাদের ২০১৩ সালের একটা হাইজ্যাক ইলেকশন হয়ে গেল, জি। মানে বিনা ভোটে ইলেকশন হয়ে গেল। ২০১৮ সালের মধ্যরাতের ইলেকশন হয়ে গেল।
2024 সালে বাংলাদেশের জনগণ এই দুটো নির্বাচনকে সরাসরি আসলে প্রশাসন কর্তৃক নির্বাচনই ভাবে, যে সেখানে বিজিবি এবং সেই সঙ্গে বাংলাদেশ আমাদের সশস্ত্র বাহিনী, তারা মূলত সরাসরি সম্পৃক্ত থেকেই মূলত শেখ হাসিনাকে অবভিয়াসলি ক্ষমতায় বসিয়েছেন। অবভিয়াসলি শেখ হাসিনা তো এককভাবে এটি করার কথা না, সক্ষমতা তার ছিল না। আমরা দেখেছিলাম 2013 সালে কিভাবে সুজাতা সিং দিল্লি থেকে উড়ে এসে হোসেন মোহাম্মদ এরশাদকে অসুস্থ বানিয়ে বাংলাদেশের বৃহত্তম একটি তিনি রাজনৈতিক সে দলকে সময় হোসেন মোহাম্মদ এরশাদ হসপিটালে বসে থেকে সে সময় নির্বাচনে জয়ী হয়। আহ, নির্বাচনে তাকে আসলে জয়ী করে দেওয়া হয়। জয়ী করে দেওয়া হয়। করে দেওয়া হয় Right, তিনি right. পরবর্তীতে জিতে যাওয়ার পরে জিতে যাওয়ার পরে তিনি নিজেই আসলে অবাক হয়ে গিয়েছিলেন যে আমি তো ইলেকশন করতে চাই নাই। এরকম ঘটনা আমরা দেখেছি, এবং 2018 সালে আমরা দেখেছি কিভাবে সিলপেটে প্রশাসন দিনের আলো মানে ফুটবার পূর্বেই 70% নির্বাচন মানে করে ভোট ফেলেছেন, যেটা আমরা দেখেছি। কাস্ট হয়ে যায় তো আর কি। এমন একটি অবস্থায় বাংলাদেশকে এমন একটি জায়গায় শেখ হাসিনা এবং তার রেজিম নিয়ে যাচ্ছিলেন, এখান থেকে আমাদের আসলে ফেরত আসার কোনো বিকল্প আমাদের সামনে ছিল না। তো বৈষম্য বিরোধী আন্দোলন যখন স্টার্ট হয়ে গেল, এটার সূচনা, এটা আসলে বৈষম্য বিরোধী আন্দোলন আমি বলবো না, ছাত্রদের যে অ্যান্টি ডিসক্রিমিনেশন মানে মুভমেন্ট স্টার্টের পূর্বে তারা বোধহয় এটিকে কোটা আন্দোলন দিয়ে শুরু জি, করেছিল। এটা 18 থেকে তো শুরু হয়েছে। হাসিনা যখন নেককার ভাবে কোটা আন্দোলনকে আক্রমণ করা শুরু করলো, তখন আস্তে 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 কমিউনিটি, এটা উনি আক্রমণ করে উনি টোটাল কোঠাটাই পদ্ধতি বাতিল করে দিতে চাইছেন, এবং এক্স্যাক্টলি, এটি আসলে মানে বাতিল, এটি ওনার ক্ষোভ, এটি জি, ওনার ক্ষোভ, এবং এটি উনি করেছিলেন ওনার শপথ ভঙ্গের ভেতর দিয়ে। আমাদের সংবিধানে যেটি বলা আছে যে তিনি যখন একজন রাষ্ট্রপ্রধান যখন শপথ নেন তিনি তখন বলেন যে আমি রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া রাষ্ট্র কাজ তার পরিচালনা করবার জি। কথা। কিন্তু তিনি যেটা করতেন, হরহামেশাই তিনি ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত রাগ, ব্যক্তিগত ক্ষোভ তিনি তার রাষ্ট্রীয় কার্য পরিচালনায় নিয়ে আসতেন। তারই একটা অংশ ছিল এটি, যেটি আমরা এর আগেও শেখ হাসিনার কাছ থেকে আমরা দেখেছি। তো পরবর্তীতে আন্দোলনকে যখন উনি আক্রমণ করা শুরু করলেন, আন্দোলন যখন রক্তাক্ত হতে শুরু করলো, তখন আস্তে আস্তে এটি বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তীতে সরকার পতনের যে আন্দোলন শুরু হলো, স্বাভাবিকভাবেই 2009 সালের আমার এই সংগ্রামটা মানে কার্যকর সংগ্রামে মানে পরিণত, 24-এ হ্যাঁ এসে হ্যাঁ, পরিণত হয়েছে আর কি। পরিণত করার যে সুযোগটি আমি পেয়েছিলাম, সেটিকে আমি আমার জায়গা থেকে এবং আমার সারাউন্ডিংস কে নিয়ে এটিকে কাজে লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখলাম যে বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছেন, যেটা গত 4ই ডিসেম্বর আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের ডাকে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেই তার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এবং আমি এখানে একটু যুক্ত করে রেখে দিচ্ছি, ওই দিন জগন্নাথ ইউনিভার্সিটিতে ছাত্র ঐক্য সংহতি যে সপ্তাহটা চলতেছিল, সেটার ওই দিনে এই 4ই ডিসেম্বরে ছাত্ররাও এবং ছাত্র যতগুলো সংগঠন আছে, ছাত্র শিবির থেকে শুরু করে ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটির সদস্যরা সহ প্রত্যেক ছাত্র নেতা যারা আছেন তারা আহ, বৈঠক করেছেন, এবং এইদিকে প্রফেসর ইউনূসের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বৈঠক করেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি আহ, এটাকে এই মুহূর্তের জন্য ভালো বলে বলবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কতটা কাজে কাজে দেবে, কতটা কার্যকর ভূমিকা আমাদের আমাদের যে উদ্দেশ্য নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে ডেকেছিলেন, আমার কাছে মনে হয়েছে এই ট্রেনটি তারা মিস করে ফেলেছেন। আমাদের শেখ হাসিনা যখন 5ই আগস্ট দেশ ছেড়ে পালালেন, তার পরবর্তীতে 8 তারিখে যে সরকারটি গঠন হলো, এই সরকার গঠিত হবার 1 সপ্তাহের মধ্যেই এরকম একটা ঐক্যমতের জাতীয় অবস্থান আমাদের তৈরি করবার কথা ছিল। সেটি ইউনূস সরকার এবং ইউনূস সরকারকে সমর্থিত যে সমাজ, যে রাজনৈতিক গোষ্ঠী, এবং একই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত যে অংশটি সরকারের সাথে যুক্ত হয়েছেন, তারা এটি করতে ব্যর্থ হয়েছেন। যেটি আজ থেকে 3 মাস আগে করবার কথা ছিল, সেটি 3 মাস পরে করা হলো। এই যে মাঝের 3 মাস, এই 3 মাসে আমাদের যে সম্ভাবনা, সুযোগ, এটিকে আমরা
আমার কাছে মনে মানে হয় যে এটি আপনার আমরা কাছে বিষয়টা নষ্ট এরকম করে যে ফেলেছি। যদি এটা আরো ৩ মাস আগে ঘটতো এই জি, ঐক্যটা, জি। তাহলে বাংলাদেশের সংস্কারের ক্ষেত্রে আমরা যে প্রশাসনিক এবং হচ্ছে যে রাষ্ট্রীয় যে সংস্কারগুলো চাচ্ছি সেই রোডম্যাপ গুলো আরো সহজ হতো এবং সুন্দর হতো। না, অ্যাকচুয়ালি আমরা এখন সংস্কারের ভেতরে আছি কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। আমি এটা বিশ্বাস করতে চাই না যে অ্যাকচুয়ালি সংস্কার হচ্ছে। কারণ আহ সংস্কার হচ্ছে কিভাবে বলবো, ৩ মাস আমরা অতিবাহিত করে এসেছি। এই ৩ মাসে আমাদের যে বিগত ১৬ বছরের রাষ্ট্রীয় ব্যবস্থা, শুধুমাত্র কথা বলবার সুযোগটি, কথা বলার স্বাধীনতাটি আমি নির্ভয়ে এখন বলতে পারছি। এর বাইরে অন্য কোনো সংস্কার হয়েছে আমার চোখে পড়ছে না। ইউনুস গভর্নমেন্টকে আপনি কত দিতে চান আসলে 10-এ? আমি তো বলবো ইউনূস গভর্নমেন্ট এখনো পাশ করেননি, আচ্ছা। তিনি পাশ মার্ক পাবেন না। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল ইউনূস ইউনূস জিপিএ 5 পাবেন, এটা অ্যাবভ 80 তার কাছে আমাদের এক্সপেকটেশন ছিল। কারণ আমাদের জাতীয় জীবনে তো বটেই, আর বাংলাদেশের জীবনে এবং বাংলাদেশের পূর্বে বঙ্গীয় ইতিহাসে এই ভূখণ্ড এইরকম হাই প্রোফাইল সর্বজন সম্মানিত বৈশ্বিক ব্যক্তিত্ব আমরা খুঁজে পাই নাই। জি। আমরা পেয়েছিলাম আঞ্চলিক ব্যক্তিত্ব, কিন্তু বৈশ্বিক ব্যক্তিত্ব আমরা পাই নাই। তো স্বাভাবিকভাবেই সারা পৃথিবীতে যিনি সর্বজন গৃহীত, এরকম মানুষের কাছে এক্সপেকটেশন অবভিয়াসলি আমাদের হাই ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটি আমাদেরকে পূরণ করে দিতে সমর্থ হয়েছেন, এ কথা আমরা বলতে পারবো না। এককভাবে দায় তাকে দিব কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তিনি তিনি যে পারেননি, তারা তার যে প্রত্যাশা, তার প্রতি যে জনমানুষের মানে প্রত্যাশা, সেটি তিনি উপদেষ্টা পূরণ করতে মানে পারেননি। উপদেষ্টা পরিষদ নিয়ে মূলত এখানে তাদের জন্যই সে কাজগুলো করতে ধীর হয়েছে, কিংবা উনি এখনো মানে ওনার জায়গায় আমার কাছে পৌঁছাতে। মনে হয়েছে যে উনি আসলে রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন মানুষের যে কম্পিটেন্সি গুলো থাকা দরকার, যে এলিমেন্টস গুলো থাকা দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আমার কাছে পরিলক্ষিত হয়নি। আমি আচ্ছা। পার্সোনালি অনেক পছন্দ করি তাকে, কিন্তু মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি, আমার কাছে মনে হচ্ছে তিনি এখন ফিট, ওই অর্থে ফিট আচ্ছা, নন। আমরা আপনার থেকে একটা বিষয় নিয়ে জানতে চাইবো, সেটা হচ্ছে যে বাংলাদেশে জামায়াত ইসলামী একটা নতুন ধারা ফিরিয়ে নিয়ে আসতে চাইছে। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে খুবই ঘনিষ্ঠ হতে চাচ্ছে, যেটা বিগত দিনে জামায়াত ইসলামের মধ্যে যে সংঘর্ষগুলো, যে সাংঘর্ষিক গুলো ছিল আসলে, সেটা তারা এখন তাদের ভিতর রাখতে চাচ্ছে না। তারা মানুষের মধ্যে বিরাজ করতে চাচ্ছে এবং মানুষকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে তারা আসলে কাজ করতে চাচ্ছে। এই প্রেক্ষিতে আমি আপনার থেকে জানতে চাই যে জামায়াত ইসলামী এবং বাংলাদেশে যে আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, এরা আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখবেন? মানে পলিটিক্যালি অন্য দলগুলো কি জামায়াতের সঙ্গে কখনো ঐক্য আসবেন, নাকি জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো তারা আলাদাভাবে বাংলাদেশে এখন পর্যন্ত এবং সামনে তারা পলিটিক্সটা করে যাবেন? জামাতের রাজনীতি বরাবরই ধোঁয়াশা। আচ্ছা। ১৯৭১ সাল থেকে নিয়ে ১৯৯৬ সাল, ২০০৬ সাল এবং যুদ্ধাপরাধীর বিচার যখন হয় সে সময়টি, এবং পরবর্তীতে ২০২৪ সাল হাসিনার হাসিনার মানে পলায়ন পরবর্তী সময়ে জামাতের যে রাজনৈতিক অবস্থান, কোনোটি আসলে আমার কাছে পরিষ্কার নয়, একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়। তো জামাতের যে রাজনৈতিক ন্যারেটিভ, এই ন্যারেটিভও এখনো পর্যন্ত পরিষ্কার না। আচ্ছা। জামাতের আমির জামাতের আমির তিনি এক সময় বলছেন যে যে তিনি আহ, আহ, ছাত্র শিবিরের জন্য সিগারেট ওপেন করে দিবেন, শিবিরের ছেলে মেয়েরা সিগারেট সিগারেট খেতে খেতে পারবে। পারবে খেতে পারবে এবং মজার ব্যাপার, আমি একটু ইন্টারাপ্ট করি, উনি ছাত্র ইউনিয়ন থেকে হ্যাঁ, হ্যাঁ। মূলত তার পলিটিক্যাল এটা জি, জি, মুভমেন্ট শুরু। জি, জি। তো তিনি আহ, এই যে মানে ইসলামী ধারা রাজনীতি, একই সাথে সিগারেটকে তিনি অ্যালাউ করে দিচ্ছেন, এবং মেয়েরা মানে বোরকা ছাড়াও চলাফেরা করতে পারবেন, এটিকেও জামাত অ্যালাউ করবে। তো জামাত একদিকে বলছে তারা ইসলামী ভাবধারার রাজনীতিকে তারা প্রমোট করবেন, আর একদিকে তারা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি এই বিষয়গুলোকে তারা অ্যালাউ করছেন। তো দুটাকে আমার কাছে মনে হচ্ছে সাংঘর্ষিক। ইসলাম এবং ইসলামের বিপরীত ধারা, দুটি ধারা একত্রিত হয়ে নতুন এক ধারা তিনি সৃষ্টি করতে যাচ্ছেন। আলটিমেটলি এখানে মানুষকে বিশ্বাস করানো যাবে কিনা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী নই, আচ্ছা, বিশ্বাস করতে চাই না। ধন্যবাদ। আহ,
বাংলাদেশে বিএনপির রাজনীতি, বিএনপি এখন বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করেছেন এবং গত 16 বছর ওনারা যে ফাইট বাংলাদেশ রেজিমের সঙ্গে, আওয়ামী রেজিমের সঙ্গে তারা করে গেছেন, সেই সঙ্গে বাংলাদেশ মানে জাতীয়তাবাদী বিএনপি দল এবং সেই সঙ্গে তারেক রহমান, যিনি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আহ, উনি আসলে বিএনপির সঙ্গে, তৃণমূলের সঙ্গে তারেক রহমানের সম্পর্কটা কি, এবং বিএনপির সঙ্গে আসলে টোটাল বাংলাদেশের সম্পর্কটা কি, মানে তারা পলিটিক্যালি সেটা ডিল করতে চাচ্ছে নাকি পরিবারগত ভাবে তারা ডিল করতে চাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন। যারা তারেক রহমান পিনো, তিনি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান। তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত মিথ আছে, এবং প্রথম আলো ডেইলি স্টারের ধারাবাহিক অপপ্রচারণা তারেক রহমানের বিরুদ্ধে ছিল। তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আদালতে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। একটি মামলাও হাসিনা সরকার প্রমাণ করতে পেরেছে এটি এটি আসলে মানুষ বিশ্বাস করে না। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় অন-11 যখন তারেক রহমানকে অন-11-এর সময় সেনা সমর্থিত সরকার একটি তদন্ত সেখানে করলেন, সে তদন্ত প্রতিবেদনে তারেক রহমান সংযুক্ত ছিলেন না। পরবর্তীতে শেখ হাসিনা আব্দুল কাহার আকন্দ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ওনাকে ডেকে নিয়ে এসে তদন্ত করে সংযুক্ত তদন্ত প্রতিবেদন জড়িয়ে দিয়ে তারেক রহমানকে অভিযুক্ত করলেন। তো সেটি আপনারা দেখলেন কয়েকদিন আগে। সেখান থেকে তারেক জি, রহমান সম্পূর্ণ 21 আগস্ট গ্রেনেড হামলায় মোটামুটি যতজন আসামি ছিলেন সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়ে গেছে। এটা 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 এবং সেখানে আমি বলতে চাই, টাঙ্গাইলের গোপালপুরের আব্দুল সালাম পিন্টু সাহেব ছিলেন, যিনি 21 আগস্ট গ্রেনেড হামলার আসামি ছিলেন, সম্ভবত উনি দ্বিতীয় আসামি ছিলেন। আচ্ছা, উনিও পর্যন্ত বেকসুর খালাস পেয়ে গেছেন। এটা আইনি প্রক্রিয়া কি ছিল, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, যেহেতু আমি আইনের ছাত্র নই, আমার পক্ষে বলাটা মানে কতটুকু সঠিক আমি বলতে পারবো। আমি সেখানটায় স্বাভাবিকভাবেই মানে স্বাভাবিকভাবেই সেখানে আমার যাওয়াটা আমার জন্য কঠিন। তবে তারেক রহমানের সম্পৃক্ততা পরবর্তীতে অন-11 পরবর্তীতে শেখ হাসিনা উনি যুক্ত করেছিলেন। শেখ হাসিনা যেহেতু নাই, আদালত মেবি এটাকে ওইভাবে কনসিডার করেছেন কিনা বা তারেক রহমানের আদৌ সম্পৃক্ততা আছে কিনা, অবভিয়াসলি আদালত কনভিন্স না হলে এটিকে করার কথা না। আপনি যে প্রশ্নটি আমাকে করলেন তারেক রহমানের রাজনীতি, তারেক রহমান তারেক রহমানকে নিয়ে অনেক প্রশ্ন আছে। অবভিয়াসলি গণতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক চর্চা যেখানে থাকবে, একজন রাজনৈতিক নেতাকে নিয়ে আলোচনা সমালোচনা সবকিছুই আমি পার্সোনালি ওয়েলকাম করি এবং সেটি হওয়া উচিত। তারেক রহমানকে যখন তিনি 2007 সালে সেনা সমর্থিত সরকারের নির্যাতন পরবর্তীতে বিদেশ বিভুঁইয়ে তিনি যখন রাজনৈতিক চিকিৎসার জন্য পরবর্তীতে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে সেখানে তার জীবন শুরু করলেন, সেই সময়টা আমরা দেখেছি যে তিনি ইংল্যান্ডে একটি মাস্টার্স করেছেন, তিনি পড়াশোনা করার চেষ্টা করেছেন, এবং আস্তে আস্তে তিনি যখন সুস্থ হতে শুরু করলেন, দেশের প্রান্তিক বিএনপির সঙ্গে তিনি যোগাযোগ শুরু করলেন। প্রান্তিক বিএনপি থেকে নিয়ে শুরু করে বিএনপি স্থায়ী কমিটি, সবাইকে নিয়ে বিএনপির একদম পথে ঘাটে প্রান্তে তিনি তাদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। খালেদা জিয়াকে যখন ডিঅ্যাক্টিভ করে দেওয়া হলো, হাসিনা খালেদা জিয়াকে যখন ডিঅ্যাক্টিভ করে দিলেন, তিনি তাকে মানে তিনি তাকে জেল হাজতে প্রেরণ করলেন। সে সময়টি বিএনপির যে ঝড়টি প্রত্যাশিত ছিল যে বিএনপি কোথায় ভেঙে যাবে, তো তারেক রহমান তিনি তার রাজনৈতিক বিচক্ষণতা, রাজনৈতিক পরিপক্কতা এবং রাজনৈতিক যোগাযোগের মধ্যে দিয়ে তিনি বিএনপিকে ভেঙে যাওয়া, তো সেটি সম্ভবই হয়নি। বিএনপি হাসিনা সরকারের চরিত্র সারা পৃথিবীর কাছে উন্মোচিত করে দেওয়ার জন্য এখানে যে ভূমিকা, যে ত্যাগটি স্বীকার করেছে, এটি তারেক রহমানের একনিষ্ঠ এবং বলিষ্ঠ রাজনৈতিক প্রজ্ঞা না থাকলে এটি সম্ভব হতো বলে আমার কাছে মনে হয় না। সেখানে তো অবভিয়াসলি বলবো যে তারেক রহমান যখন বয়স কম ছিল, তাকে নিয়ে যে আলোচনাটুকু ছিল সেটি পরবর্তীতে আস্তে 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 কমে যেতে শুরু করেছে, এবং হাসিনা বিরোধী এই রেজিম বিরোধী যে সংগ্রাম, সে সংগ্রামে তিনি বিএনপির কে নিয়ে একেবারে যোগ্য লড়াইটি তিনি জিতে পেরেছেন। আমি তাকে নিয়ে আশাবাদী হতে চাই। তার ফেসবুক পেজ থেকে আমরা বিভিন্ন সময় উনি বক্তব্য দেন এবং বিভিন্ন কিছু লেখেন, আমরা সেসব দেখি, এবং উনি এই 24-এর সংগ্রামের আগের যে বিএনপি ছিল
এবং 24-এর সংগ্রামের পরে মানে অগাস্টের 5 তারিখের পরের যে বিএনপি, এটা অনেক তফাৎ হয়ে গেছে এবং সেখানে নতুন একটা বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি এবং নতুন একজন তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান উনি মানে একজন রাজনৈতিক নেতা যিনি তার কর্মীর জন্য কাজ করবে, যিনি তার দেশের জন্য কাজ করবে, তার পার্টির জন্য কাজ করবে, সেখানে তারেক রহমান তো আসলে তার জীবনের রাজনৈতিক বেশি সময়টা আসলে বিদেশেই কাটিয়েছেন। সেখানে আসলে একজন যে কর্মী জেল খাটতেছে, যে কর্মী আহ, উম, একজন প্রশাসনের কর্তৃক যিনি হেনস্থার শিকার হচ্ছেন, তিনি আসলে তার বেদনাটাকে কিভাবে দেখেন? আপনার কাছে কি মনে হয়, উনি আসলে তারেক বেদনাটাকে রহমান বুঝতে না, পারেন কিনা? না, 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 ঠিক আছে। 2007 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই 17 বছরে বিএনপির যে নেতাকর্মীগুলো হাসিনা কর্তৃক নির্যাতিত, হাসিনা রেজিম কর্তৃক নির্যাতিত, তার চেয়ে বড় নির্যাতন 2008 সালের পূর্বে তারেক রহমান নিজে। তারেক রহমানকে আপনারা জানেন যে ডিজিএফআই যখন তারেক রহমানকে গ্রেফতার করলেন, আমরা দেখেছি তাকে আহ ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। তারেক রহমান সুস্থ মানুষ, তারেক রহমান সুস্থ মানুষ গ্রেপ্তার হলেন, পরবর্তীতে তিনি স্ট্রেচারে করে তাকে ইংল্যান্ডে চলে যেতে হলো। তো এই রেজিমের সবচেয়ে বড় টার্গেট তো তারেক রহমান। হুইল চেয়ারে করে হ্যাঁ, তাকে হ্যাঁ, চলে যেতে হ্যাঁ, হলো। হ্যাঁ, হ্যাঁ। তো সবচেয়ে সবচেয়ে বড় সাফারার তো তারেক রহমান নিজে। এদের এই অভিজ্ঞতার পূর্বে তারেক রহমান এই যন্ত্রণাটুকু ভোগ করেছেন। অবভিয়াসলি এই যন্ত্রণাগুলো তারেক রহমানের না জানার কথা না। আচ্ছা, ধন্যবাদ। আমরা আহ, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে আসলে বাংলাদেশে আমরা বিএনপির একটা বক্তব্য ছিল যে আসলে তারা আওয়ামী লীগকে নিয়ে মানে নির্বাচনে তারা তাদের অংশগ্রহণ মানে সকল দলের অংশগ্রহণ সহ বিএনপি নির্বাচন করতে চায় এবং এখানে আসলে সকল দল যেহেতু অংশগ্রহণ করবে নির্বাচনে, সেক্ষেত্রে আওয়ামী লীগকেও সে দল আসতে হবে। সকল দলের মধ্যে আওয়ামী লীগ একটা তৃণমূল থেকে তৈরি হওয়া আহ, সেই দল, যারা 71-এ এখানে আওয়ামী লীগকে আমরা বলবো না, 71-এ ওই আওয়ামী লীগ সংগঠনের যেসব নেতাকর্মীরা ছিল তারা সংগঠন ছেড়ে মানুষ, সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের কাতারে এসে তারা নির্বাচন করেছে, মানে 71-এর যুদ্ধ করেছে। এখন এরপরে বাংলাদেশে আসলে আওয়ামী লীগের এই 24-এর দীর্ঘ 16 বছর বাংলাদেশে এরকম একটা ফ্যাসিস্ট একটা রেজিম অবস্থা চালানোর পরে একটা দলের বাংলাদেশে কি তারা পুনরায় রাজনীতি করার অধিকার রাখে? মানুষের কাছে কি আসলে তাদের কোনো ম্যান্ডেট আছে কি নাই? এই বিষয়ে আপনার থেকে জানতে চাচ্ছিলাম। মানুষের কাছে ম্যান্ডেট আছে কিনা এই প্রশ্নটার উত্তর আমার আপনার পক্ষে দেওয়াটা মুশকিল। সেটা সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নির্বাচন। মানুষের সামনে তাকে উপস্থাপন করা, মানুষ তাকে বেছে নেবে কি নেবে না, মানুষ সেটি সিদ্ধান্ত নেবে। তারপরে আমরা বলতে পারবো যে তাদের আসলে ম্যান্ডেট আছে কি নাই। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের 16 বছর পরবর্তীতে এই যে জুলাই আগস্টের যে রক্তাক্ত বাংলাদেশ, এটির বিচার অবভিয়াসলি আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগের আমরা দেখেছি যে হিটলারের নাৎসি, নাৎসিকে নাৎসি বাহিনীকে এবং নাৎসি হিটলারের যে রাজনৈতিক দল, সেটিকে জার্মানিতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং নাৎসি মতদর্শের কাউকে পরবর্তীতে রাজনীতির সুযোগ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানি আর দেননি। তো সেখানে সেই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের দেশেও, আমাদের এই কনটেক্সটেও আসে যে একই রকম মানবতা বিরোধী দেশের মানুষের উপর এরকম স্টিম রোলার চালানো, রক্তের নহর বইয়ে দেওয়া একটি রাজনৈতিক দলকে আমরা সুযোগ দিব কিনা আমাদের দেশের রাজনীতিতে। আমি মনে করি যে আমাদের আমাদের সেটি বিচারের মধ্যে দিয়ে যাওয়া উচিত। তাদের যতটুকু অপরাধ, যতটুকু তাদের দোষ, এটি আদালতের মাধ্যমে মানে প্রচলিত আইনের ভেতর দিয়ে সেটি সুরাহা হওয়া উচিত। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, তাদেরকে নিষিদ্ধ করব কি করব না, এটি আসলে নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বাচিত সিদ্ধান্ত দেওয়ার জন্য মানুষের কাছে ছেড়ে দেওয়া উচিত। তবে হ্যাঁ, আমরা দেখেছি যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি এই কারণে নই। আমরা 1975 সালে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় রাজনৈতিক ব্যবস্থায় ফিরে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমান, তার ফলাফল আমরা দেখেছি। পরবর্তীতে হাসিনা কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে ব্যান করে দিলেন, তার ফলাফল আলটিমেটলি জামাত ইসলাম 5ই আগস্টের পরে তাদের নিষিদ্ধ আদেশ আবার ফিরে পেলেন। তো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে খুব বেশি ফায়দা নেওয়া যায় না। রাজনৈতিক দল আওয়ামী লীগের যে কর্মী সমর্থক আছে, আপনি এই মুহূর্তে তাদেরকে
যদি নিষিদ্ধ যে করে দেন আমরা দেখেছি যে সেটি ছাত্র কার্যকর হবে না। শিবিরকেও ইসলামী ছাত্র শিবিরকেও হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে এই যুদ্ধ মানে জুলাই অগাস্ট সংগ্রামের সময়ও তারা নিষিদ্ধ 16 করে তারিখ হ্যাঁ নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু সেটা আসলে ফলপ্রসূ মানে হয় না, ফলপ্রসূ হয়নি। হয় এবং না। সেখানে তারাই আসলে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট যে মনোভাব এবং তার যে অত্যাচার নির্যাতন বাংলাদেশের জনগণের ভিতর হচ্ছিল এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টি ছাত্র সংগঠনের উপর হচ্ছিল, সেটা আসলে খুবই নেক্কারজনক কাজগুলো ছিল। এবং আমি আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাই, সেটা হচ্ছে আপনি এই যে তৃণমূলে আওয়ামী লীগ এবং তার যে যতগুলো অঙ্গ সংগঠন ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যে যে নেতাকর্মী, এদের আসলে ভবিষ্যৎ কি? এরা আসলে এদেরকে পলিটিক্যালি এরা কি আওয়ামী লীগের জন্যই থাকবে, নাকি এদের এদের জন্য আপনার কোনো বার্তা আছে কিনা? এদের জন্য বার্তা বলতে এদের জন্য আমার আসলে ওভারঅল বাংলাদেশের যে পলিটিক্যাল বাস্তবতা, আমাদের যে পলিটিক্যাল চর্চা, এটি এটি আসলে সুখকর নয়, একটি দেশের জন্য সুখকর নয়। সেটি বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের সকল ডান বাম যত রাজনৈতিক দল আছে, আমাদের রাজনৈতিক চর্চা, রাজনৈতিক মনন গঠনের মানে চেষ্টা আমাদের রাজনৈতিক কালচারের মধ্যে নাই। আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা রাজনীতি করে, এদের সাথে এদের সাথে জ্ঞানের সম্পর্ক খুব একটা নেই। যারা রাজনীতি করে তারা রাজনৈতিক দলের প্রধানকে তোষণ আর রাজনৈতিক চাঁদাবাজি আর পলিটিক্যাল চাঁদাবাজি, এর ব্যতিরেকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড খুব একটা নেই। আপনি খেয়াল করে দেখবেন যে রাজনীতিবিদদের কিন্তু পেশাও থাকে না। এদের এদের কিন্তু আমরা যেরকম চাকরি করছি, আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিটি করছি, একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি গুলো করছেন। তো রাজনৈতিক যারা ফুল টাইম পলিটিক্যাল ফোর্স, এরা কিন্তু এই চর্চাগুলো করে না। তাদের জ্ঞানের সাথে, অর্থের সাথে কোনো সম্পর্ক থাকে না। এরা টোটালি রাজনৈতিক দলকে লেজুর ভিত্তিক রাজনৈতিক চর্চা, একই সাথে চাঁদাবাজি, এই দুইয়ের সংমিশ্রণে তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি। এদের ফিউচারটা আমার কাছে স্পষ্ট নয়। এরা পলিটিক্যাল কালপ্রিট বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে পলিটিক্যাল ফোর্স, এই জি। এরা পলিটিক্যাল ফোর্স আমি বলবো না, এদেরকে পলিটিক্যাল কালপ্রিট আমি বলবো। সেখান থেকে দুঃখ যে এরা রাজনীতি করার সুযোগ না পেলে, রাষ্ট্র ক্ষমতায় না থাকলে কি করে খাবে, এটি একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং পরবর্তীতে বাংলাদেশে যারা রাজনৈতিক ক্ষমতায়, বাংলাদেশের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত যে সরকারটি আসবেন, তাদের কাছে প্রত্যাশা থাকবে যে আওয়ামী লীগকে মধ্যপ্রাচ্য অথবা আফ্রিকান যে আপরাইজিং মানে দেশগুলো, তাদেরকে উদ্যোক্তা বানিয়ে দিতে পারে, হ্যাঁ তারা হ্যাঁ, কাজ করে খাবে, তারা সেসব চাকরি দেশে করবে, আমরা করতে পড়াশোনা পারি। করবে, জি। মানে এই কাজগুলো তারা করতে পারে। আমি আরেকটা বিষয় আপনাকে বলতে চাই, যে আসলে আপনি বিএনপি কে পরিবারতন্ত্র দল বলবেন কিনা? বিএনপিকে আমি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, না, বিএনপি তো পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল নেই। কারণ বেগম খালেদা জিয়া তিনি রাজনীতি এই মুহূর্তে করছেন না। তারেক রহমান রাজনীতি করছেন। তারেক রহমান তিনি হঠাৎ করে রাজনৈতিক দলে আসেননি। তিনি 1990 সাল থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটি শুরু করে 2001 সালের পরে, 2001 সালের নির্বাচনের পূর্বে তিনি স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিলেন, কিন্তু 2001 সালের পর থেকে তিনি সরাসরি রাজনৈতিক মাঠে। তো সেখান থেকে আমি বলবো 2024 সাল তারেক রহমান দীর্ঘ একটি পথ, দীর্ঘ একটি সংগ্রাম, দীর্ঘ একটি আহ, রাজনৈতিক রাজনৈতিক কালচারের ভেতর দিয়ে 24, 25, 30 বছর পর্যন্ত সরাসরি এবং পরোক্ষভাবে তিনি রাজনীতিতে কাটিয়ে আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান। এবং জি। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপির ভেতরে বাইরে যেহেতু এই মুহূর্তে প্রশ্ন আমি শুনছি না, সেহেতু একটি পরিবার থেকে একটি রাজনৈতিক দলের একজন রাজনৈতিক কর্মী কাজ করছেন, সেই দলটাকে, সেই নেতাটাকে পরিবারতান্ত্রিক নেতা, সে দলটিকে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল, আমার কাছে মনে হয় যে সেটা বলা তাদের জন্য অবিচার হবে। আচ্ছা। আহ, বাংলাদেশে 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত সরকার বাংলাদেশের উপর একটা বল প্রয়োগ করার চেষ্টা করছেন। সেটা সাম্প্রদায়িক বল প্রয়োগ, ট্রানজিট বল প্রয়োগ, কিংবা আরো অন্যান্য মাধ্যমে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা বাংলাদেশের ত্রিপুরায় অবস্থিত উপ হাই কমিশনে তারা ভাঙচুর করেছে, সেখানে বাংলাদেশের পতাকাকে তারা আগুন দিয়ে পুড়েছে, এবং সেই সঙ্গে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়দের ভিতর এবং পলিটিক্যালি একটা ভার্নারেবল অবস্থা তারা তৈরি করে রেখেছে। এবং ভারতের মিডিয়াগুলো একইভাবে প্রপাগান্ডা চালাচ্ছে। আসলে বাংলাদেশে এই যে হিন্দু ইস্যু
মানে আলাদা সম্প্রদায়ের যে ইস্যুগুলো এবং ভারত এটাকে যেভাবে ডিল করছে, বাংলাদেশ গভর্নমেন্টকে আরো এটাকে কিভাবে তারা ডিল করতে পারে, এবং এটা আসলেই গতানুগতিক ভাবে আহ, কিভাবে করছে আপনার দিক থেকে? আচ্ছা, এখানটাই বললাম আমি। প্রথমে ডক্টর ইউনূস নিয়ে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন, সেখানে আমি ডক্টর ইউনূসের এক হাত, ডক্টর ইউনূস প্রশাসনের যে বাংলাদেশ পরিচালনা, সেটির এক হাতে আমি নিয়েছিলাম। এটি অন্যতম একটি বড় কারণ। কারণ 5ই আগস্টের পরে 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়ে যদি একটি প্রপার ফাংশনিং অ্যাডমিনিস্ট্রেশন তিনি সেট আপ করতে পারতেন, তাহলে আজকে ইন্ডিয়া যে যন্ত্রণাগুলো দিচ্ছে, এই গেরুয়া গেরুয়া হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর অ্যাডমিনিস্ট্রেশন এবং বিজেপির যে সাঙ্গপাঙ্গ, আপনার এই যে পঙ্গপাল, এই পঙ্গপাল আপনাদেরকে এইভাবে ডিস্টার্ব করার স্কোপ পেতেন না। এরা যে আজকের আজকের হারামি ব্যাপারটা তো এরকম না। এই 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 বিজেপি ইন্ডিয়ার নেইবার ইন্ডিয়ার নেইবার নেপালকে হারিয়েছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে, ভুটানের সাথে তার সম্পর্ক মানে তারা আসলে কোনো বন্ধু রাষ্ট্র নেই। হ্যাঁ, হ্যাঁ, পাকিস্তানের সাথে তার সাপে নেউলো সম্পর্ক, মানে চীনের সাথে তার একেবারে লাদাখের ঠিক উত্তরে লেগে আছে। শুধুমাত্র বাংলাদেশের সাথে বাংলাদেশে একটি সেবাদাসীকে দিল্লি বসিয়ে রাখতে পেরেছিলেন। এই সেবাদাসী যখন টিকলেন না, সেবাদাসী যখন চলে গেলেন, এটাকে অনেক তার আঘাত। মুখ্যমন্ত্রী বলেছে হ্যাঁ, যে শেখ হাসিনা হ্যাঁ, ভারতের মানে মুখ্যমন্ত্রী, আর কি, জি। বাংলাদেশের মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া এটিকে সহ্য করতে পারলেন না। যে শক্তি তারা বাংলাদেশ থেকে তারা যে যে শক্তি নিচ্ছিলেন, এই শক্তি যখন পাওয়া বন্ধ হয়ে গেল, স্বাভাবিকভাবে সেটিকে তারা ভালোভাবে নিচ্ছিলেন না। আমরা দেখেছি মানে পার্শ্ববর্তী। মূলত বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলি মূলত ভারতের ইশারায় চলছিল, এবং তারা যেভাবে রুটম্যাপ করে দিচ্ছিল, বাংলাদেশ আপনি সেভাবে দেখবেন গভর্নমেন্ট এবং সংসদ থেকে প্রত্যেকটা জায়গা ওইভাবেই চলতেছিল। মানে পুরো প্রেসক্রিপশন পুরো প্রেসক্রিপশন হ্যাঁ, রাইট। ইন্ডিয়া ডাক্তার ছিলেন আর হাসিনার অ্যাডমিনিস্ট্রেশন ছিল মানে সেবিকার মতো। ডাক্তার প্রেসক্রাইব করতেন, সেবিকা সেটিকে ফলো করতেন, অ্যাপ্লাই করতেন। তো এরকমই হয়েছিল। যখন এই সেট আপটা চেঞ্জ হয়ে গেল, স্বাভাবিকভাবেই আমাদের আমাদের পার্শ্ববর্তী দিল্লির দাদারা স্বাভাবিকভাবে সেখানে ক্ষুব্ধ হলেন। তাদের এটিকে ভালো লাগছে না। আপনি দেখবেন আনন্দবাজার থেকে নিয়ে শুরু করে টাইমস অফ হিন্দুস্তান টাইমস, মিরর, এনডিটিভি, আপনার পশ্চিমবঙ্গের আরো যে আঞ্চলিক সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যেভাবে রিয়াক্ট করছেন, মানে এটি আশ্চর্য ঘটনা যে একটি 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 দেশের অভ্যন্তরীণ বিষয়, সেই দেশে যে ঘটনা ঘটেনি, সেই রকম ঘটনা, সেই ন্যারেটিভ গুলোকে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে এটিকে তারা পৌঁছে দিচ্ছেন, এটিকে তারা এক্সেলারেট করছেন, এটিকে মানে তাদের মিডিয়া খুবই এক্স্যাক্টলি এটাকে ক্যাম্পেইন করছেন তারা। হ্যাঁ, ক্যাম্পেইনের হ্যাঁ, মতো আর কি। একটা পলিটিক্যাল ক্যাম্পেইন যেভাবে করা হয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো যেভাবে করে, ইন্ডিয়া বাংলাদেশের বিষয়টা নিয়ে সারা পৃথিবীর কাছে এইভাবে ক্যাম্পেইন মানে করে তারা পৌঁছে দিচ্ছে। এটা বিষয়টাকে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় থাকে মূলত তাদেরকেই এখানে যুক্ত করছেন তারা, মানে এই ন্যারেটিভ এটি আমার কাছে মনে হয় যে তারা এই বাংলাদেশের নতুন যে পরিবর্তিত সরকার এবং এই সরকারকে মানে দিয়ে পরিবর্তনকে তারা মেনে নিতে পারছেন না। এটি তারা পারছেন না। আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশের জাতীয় নির্বাচন আহ, এবং ডাকসু নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো, এটা আসলে কিভাবে হওয়া উচিত? মানে এখানে জাতীয় নির্বাচনটাকে আপনি আগে প্রাধান্য দিবেন, নাকি ছাত্র সংসদ নির্বাচনকে আপনি আগে প্রাধান্য দিবেন? না, আমাদের আমাদের যে জাতীয় জাতীয় জীবন, আমরা আমরা মানে পৃথিবীর যেই বাস্তবতায় এখন অবস্থান করছি এবং আমাদের পার্শ্ববর্তী বৃহত্তর যে দেশ, আমাদের 3টি দিক মানে ঘিরে আমাদের যে দেশটি, সেই দেশটি যেমন ভালোবাসা এই মুহূর্তে আমাদের দিচ্ছেন, এই মুহূর্তে আমাদের আমাদের মানে আমাদের জাতীয় জাতীয় ঐক্য এবং আমাদের একটি শক্তিশালী সরকার ব্যতীত তাদের সঙ্গে ডিল করা এবং তাদের এই অত্যাচার, তাদের এই শয়তানি খুব বেশি দিন সহ্য করাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। সেই বাস্তবতায় অবভিয়াসলি আমাদের জাতীয় নির্বাচন একটা গ্রহণযোগ্য, সবাই যেন ভোট দিতে পারেন, যে এরকম এরকম পরিবেশে, এবং মানুষের ভোটটিকে যেন কাউন্ট করা হয় এবং এই ভোটটির সঠিক গণনার মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যিনি বসবেন তিনি যেন আসেন, এরকম একটি শক্তিশালী রাজনৈতিক সরকার আমাদের জন্য, আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এটি যত তাড়াতাড়ি আমরা করতে পারবো, ডক্টর মোহাম্মদ ইউনূস তার তার যে সংস্কার সময় তিনি যতদিন থাকবেন, আমার মনে হয় সেখানে তার সর্বোচ্চ গুরুত্ব একটি মিনিমাম লেভেলের
মানে প্রাতিষ্ঠানিক সংস্কার, পরবর্তীতে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ ইলেকশন অ্যারেঞ্জ করে একটি জাতীয় একটি সর্বজন গৃহীত রাজনৈতিক আহ, রাজনৈতিক পলিটিক্যাল ফোর্সকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব ভোটের মাধ্যমে বুঝে দিয়ে পরবর্তীতে চলে যাওয়া, সেটি আমাদের জন্য ভালো। আচ্ছা, আমার আপনার জন্য শেষ প্রশ্ন। আপনি ব্যক্তিগতভাবে পলিটিক্সে মানে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আপনি আসতে চাচ্ছেন কিনা সামনে? বা আমি বাংলাদেশের অ্যাকচুয়ালি, জাতীয় রাজনীতি নিয়ে আপনার ভাবনা কি? হ্যাঁ, আপনার না ব্যক্তিগত না ভাবনা কি? না আমি অ্যাকচুয়ালি জাতীয় রাজনীতি, আমি রাজনীতির একজন, ছাত্র। 2009 সাল থেকে সরাসরি আমি রাজনীতিতে আছি। তো রাজনীতিতে আসা বলতে আপনি যদি বলেন যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক সিস্টেম, যে জি, আমাকে নির্বাচন করতে হবে, জাতীয় সংসদে আসতে হবে, আপনাকে আঞ্চলিক হ্যাঁ রাজনীতিতে হ্যাঁ আপনাকে হ্যাঁ অ্যাক্টিভ হ্যাঁ থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ আঞ্চলিক রাজনীতিতে অ্যাক্টিভ থাকতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোর একটি পজিশন আমাকে হোল্ড করতে হবে, সেখান থেকে সারা বাংলাদেশ খবরদারি করতে হবে, এরকমটা। এরকমটা যদি বলেন যে যে মানে খবরদারি যে ব্যাপারটা, সেটির সাথে আমি একমত নই। আর মানে জনপ্রতিনিধিত্ব করা, সংসদকে রিপ্রেজেন্ট করা, আইন প্রণয়ন করা, সেখানে সেটি হবে কিনা সেটি সময় সাপেক্ষ, সেটি হয়তো আগামীতে আমি বলতে পারবো। তবে এই মুহূর্তে আমি আসলে পলিটিক্সকে আরো ভালো করে জানতে চাই, পলিটিক্সকে বুঝতে চাই, এবং পলিটিক্সকে অ্যাপ্লাই করার জন্য যে জ্ঞানটুকু দরকার সেটি আমি রপ্ত করতে চাই। এদিকেই আমার আপাতত আপাতত ফোকাস। আর বাংলাদেশের রাজনীতি নিয়ে যেটা আমার প্রত্যাশা, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন চাই। যে প্রচলিত রাজনীতি, সেটির সাথে আমি একমত হতে পারি না। রাজনৈতিক শিক্ষার মানে পরিবেশটুকু আমাদের নিশ্চিত করতে হবে। পলিটিক্যাল কর্মীগুলো পড়াশোনা করবে, পলিটিক্যাল চর্চা করবে, পলিটিক্যাল চর্চার ভেতরে দিয়ে পলিটিক্যাল মানে কালচার ডেভেলপ করবে। সেই কালচারের ভেতর দিয়ে পলিটিক্যাল কর্মীগুলো আস্তে 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 রাজনৈতিক যে আমাদের যে অচল অবস্থা, রাজনৈতিক যে মানে বন্ধত্বতা, সেটিকে দূর করবেন। নতুন একটি রাজনৈতিক কালচারে আমরা প্রবেশ করব, যেখানে আসলে মানুষের মুক্তি, মানুষের কল্যাণ, এটি আসলে। আপনি ব্যক্তিগতভাবে জাতীয়বাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে পছন্দ করেন। আপনি কি বিএনপির কোনো পোস্ট হোল্ড করছেন? ঢাকা কিংবা হচ্ছে আপনার আহ, অঞ্চলে, আপনার আমি জেলায়? আমি এটিকে মানে প্রকাশ্যে বলতে চাই না, এই মুহূর্তে বলতে চাই না। আগামীতে যদি কোনো সারপ্রাইজ সারপ্রাইজ দেবার থাকে আমার আমার স্বজন, আপন, প্রিয়জনকে, সেটি পরবর্তীতে দেওয়া যাবে। এই মুহূর্তে এটিকে আমি ডিসক্লোজ আহ, করছি না। ধন্যবাদ আপনাকে জি, পিপুলস ভয়েসের সঙ্গে সময় দেওয়ার জি জন্য। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা। জি, জি, থ্যাংক